আমরা আজকে তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র চ্যাপ্টারের শেষের অংশ অর্থাৎ ওই বিচলন গতিবেগের ধারণা, মুক্ত ইলেকট্রনের ধারণা, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমেই আসি, ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রনের প্রবাহ কিভাবে হয় এবং মুক্ত ইলেকট্রনগুলো আমরা পাই কীভাবে। তো আমরা দেখি যে সাধারণত মেটালগুলোই কন্ডাক্টর হয়, ঠিক আছে, অর্থাৎ পরিবাহী হয় তারাই সাধারণত দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম যারা ধাতু হয়, কিছু ব্যতিক্রম আছে। তো এই ধাতুগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইলেকট্রন বিন্যাসে ওদের ইলেকট্রন বিন্যাসটা এমন থাকে, নিউক্লিয়াসের সাথে লাস্ট কক্ষের ইলেকট্রনের আকর্ষণ বল খুবই কম হয়। তো ওই ইলেকট্রনগুলো সামান্য শক্তি পেলেই তারা নিউক্লিয়াসের আকর্ষণ বল ছাড়িয়ে বাইরে বেরিয়ে যেতে পারে। তো যখনই তারা বাইরে বেরিয়ে যাচ্ছে তখনই আমরা ধরছি যে তারা ফ্রি ইলেকট্রন হিসাবে কাজ করছে বা মুক্ত ইলেকট্রন হচ্ছে। ওই ইলেকট্রনগুলোই গতিশীল হওয়ার ফলে আমরা তড়িৎ প্রবাহ পাই। সেই কারণে এই মুক্ত ইলেকট্রনগুলোকেই আমরা আধান বাহক হিসাবে ধরি। পরবর্তীকালে আমরা যখন ইলেকট্রনিক্স আলোচনা করব তখন সেখানে হোলের কনসেপ্টটা আমরা দেখব। তো এখানটায় আমি ওই ডিটেলসটাই ঢুকছি না, শুধু মুক্ত ইলেকট্রনকে নিয়েই আমরা ভাবছি, ঠিক আছে। তো এই মুক্ত ইলেকট্রনগুলো আমরা ধরে নিই যে এরা কন্ডাকশন ব্যান্ডে আছে, এদের শক্তিটা এমন অবস্থায় আছে যে তাকে আমরা একটা পাল্লা হিসাবে দেখাই, এরকম একটা পাল্লা দেখাই দিয়ে এটাকে আমরা ডিনোট করি কন্ডাকশন ব্যান্ড হিসাবে। তো আমরা বলি এই কন্ডাকশন ব্যান্ডে ফ্রি ইলেকট্রনের শক্তি অবস্থিত। আর যখনই তারা বাউন্ড থাকে, অর্থাৎ যখন তারা লাস্ট কক্ষে থাকে, তখন তার শক্তিকে আমরা দেখাই যে ভ্যালেন্স ব্যান্ডে আছে। অর্থাৎ এইভাবে একটা শক্তির পাল্লা আমরা দেখাই, যে কোনো ইলেকট্রনের শক্তি ম্যাক্সিমাম এতটা, মিনিমাম এতটা থাকতে পারবে। এইভাবে আমরা একটা ব্যান্ড তৈরি করলাম। তো এইটাকে আমরা ভ্যালেন্স ব্যান্ড বলছি। যখনই লাস্ট কক্ষে ইলেকট্রনগুলো আছে এই ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে আছে, আর যখনই সে কিছু পরিমাণ শক্তি নিয়ে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে লাফিয়ে যাওয়ার ক্ষমতা অর্জন করছে, তখনই সে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ ফ্রি হচ্ছে। এই ফ্রি অবস্থায় সে যে কোনো পরমাণুর মধ্যে যেতে পারে, যে কোনো পরমাণুর খালি কক্ষে চলে যেতে পারবে অবশ্যই। তো তখনই আমরা বলছি এই ইলেকট্রনগুলো ফ্রি, ঠিক আছে। ফ্রি হওয়ার মানে এই নয় যে এ পুরো ধাতব পদার্থ থেকে বাইরে বেরিয়ে চলে আসবে, সেটা কিন্তু করতে পারে না, ঠিক আছে। এক্ষেত্রে ফ্রি মানে সে এক পরমাণু থেকে অন্য পরমাণুতে চলে যেতে পারবে। স্যার নিজে থেকেই কি চলে যাবে? না, নিজে থেকেই যাবে না। ধাতুর ক্ষেত্রে হিউজ অ্যামাউন্টের ফ্রি ইলেকট্রন থাকে, প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকে। আমি যদি অর্ধপরিবাহী দেখি, তাদের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রনের পরিমাণ তুলনামূলকভাবে কম। আমরা যদি অন্তরক দেখি তাহলে দেখব তাদের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন একেবারেই নেই বললেই চলে। তো সেই জন্য তড়িৎ প্রবাহ করতে পারে না। অর্ধপরিবাহী মাঝামাঝি একটা পর্যায়ে থাকে, খুব কম পরিমাণ তড়িৎ প্রবাহ করে। পরিবাহীর মতো অত বেশি তড়িৎ প্রবাহ করতে পারে না, আবার অন্তরকের মতো একেবারেই তড়িৎ প্রবাহ করবে না, তা এমনটাও নয়। আর ধাতব পরিবাহীর ক্ষেত্রে আমরা দেখি খুব সহজে তড়িৎ প্রবাহ করতে সক্ষম হয় এবং হিউজ অ্যামাউন্টের ফ্রি ইলেকট্রন থাকে। তো এই ফ্রি ইলেকট্রন থাকলেই যে তড়িৎ প্রবাহ করবে এমনটা কিন্তু নয়। আমরা যখনই কোনো ধাতব পরিবাহীর দু প্রান্তে বিভব প্রভেদ প্রয়োগ করব, বিভব প্রভেদ দেব, বিভব প্রভেদ দিচ্ছি মানেই একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। আমরা জানি, আগে আমরা আলোচনা করেছি, এফ ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু ই। অর্থাৎ একটি সুষম তড়িৎ ক্ষেত্রে যদি কোনো আধান থাকে তাহলে তার উপর একটা বল ক্রিয়া করবে। এবং একে যদি আমি ভেক্টর সাইন হিসাবে দেখি, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের ওপর আমরা ভেক্টর সাইন দেবো, এখানে ফোর্সের ওপর ভেক্টর সাইন দেবো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেদিকে হবে, ফোর্সের ডিরেকশন সেদিকে হবে যদি এই কিউ চার্জটা পজিটিভ হয়। আর কিউ চার্জ যদি নেগেটিভ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেদিকে হবে, ফোর্সের ডিরেকশন ঠিক তার উল্টো দিকে হবে। তো সাপোজ এটা একটা পরিবাহী, এই পরিবাহীর দুই প্রান্তে আমি বিভব প্রভেদ প্রয়োগ করলাম। এবার আমি ধরে নিলাম যে এই পাশটা হচ্ছে আমার উচ্চ বিভব আর এই পাশটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হবে, অর্থাৎ এই ডান দিক থেকে বাম দিকে হবে। তাহলে এই কনসেপ্টটা যদি আমরা দেখি, যেহেতু এখানটায় আধান বাহক হিসাবে ইলেকট্রন আছে এবং ইলেকট্রন নেগেটিভ চার্জের হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি ডান থেকে বাম দিকে কাজ করে, তাহলে এর মধ্যে থাকা ইলেকট্রনের ফ্রি ইলেকট্রনের উপর যে ফোর্স প্রযুক্ত হবে সেটা হবে ঠিক উল্টো দিকে, অর্থাৎ কোন দিকে কাজ করবে? এদিকে। তখন ইলেকট্রনগুলো কী করবে? এদিকে চলতে শুরু করবে, ঠিক আছে। এবং আমরা ধরে নেব যে ইলেকট্রন যেদিকে যাচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে তার উল্টো দিকে, অর্থাৎ তড়িৎ প্রবাহ হবে কোন দিকে? এদিকে। ইলেকট্রিক ফিল্ড যেদিকে কাজ করছে তড়িৎ প্রবাহ সেদিকেই আমরা ধরে নেব।
তো এভাবেই ইলেকট্রনগুলো গতিশীল হয় একটা ধাতব পরিবাহীর মধ্যে। আমি যদি এই দুই প্রান্তে বিভব প্রভেদ না প্রয়োগ করি তাহলে কিন্তু ইলেকট্রনগুলো কোনো ফোর্স পাবে না, ইলেকট্রনগুলো গতিশীল হবে না, তখন আমরা ধরতে পারবো না যে তড়িৎ প্রবাহ হচ্ছে। সেই জন্য আমরা ধরে নিই যে বিভব প্রভেদ থাকলে তবেই তড়িৎ প্রবাহ হয়। বিভব প্রভেদ থাকলে আমরা যদি একটা ওই উচ্চ বিভব আর নিম্ন বিভবের মধ্যে একটা পরিবাহী তার দিয়ে সংযোগ স্থাপন করি তাহলে দেখা যাবে ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। কেন? সেখানে এইভাবে মুক্ত ইলেকট্রনের প্রবাহ হচ্ছে। মুক্ত ইলেকট্রনের এই যে গতিবেগ সবার যে একই হবে তা নয়, তার জন্য আমরা কি করি, এক্ষেত্রে গড় গতিবেগ ধরে নিই। হ্যাঁ, বিভব প্রভেদ প্রয়োগ করার ফলে ইলেকট্রনগুলো যে গড় গতিবেগ নিয়ে এগিয়ে যাচ্ছে পরিবাহীর মধ্যে তাকেই আমরা ড্রিফট ভেলোসিটি বা বিচলন গতিবেগ বলি। তাহলে মুক্ত ইলেকট্রনের ধারণা আর বিচলন গতিবেগের ধারণা আমরা পেলাম। এবার আমরা আলোচনা করব রোধের উৎপত্তি হচ্ছে কিভাবে। তো যখনই এই মুক্ত ইলেকট্রনগুলো গতিশীল হচ্ছে, এই মুক্ত ইলেকট্রনগুলো কোনো পরমাণুর লাস্ট কক্ষ থেকে বেরিয়ে আসার সাথে সাথে ওই পরমাণুটা পরিণত হয়ে যাচ্ছে আয়নে। তাহলে এইভাবে বেশ কিছু আয়ন, বেশ কিছু পরমাণু এই পরিবাহীর মধ্যে অবস্থিত আছে। তো মুক্ত ইলেকট্রনগুলো যখন গতিশীল হচ্ছে, পরমাণু বা আয়নগুলো, সাপোজ এইখানে এটা একটা ইলেকট্রন এ এগিয়ে যাচ্ছে, এখানে একটা ইলেকট্রন এ এগিয়ে যাচ্ছে, তো এই ইলেকট্রনের আকারের থেকে পরমাণু বা আয়নের আকার অনেক বড় হয়। তো এখানে সাপোজ একটা পরমাণু বা একটা আয়ন অবস্থান করছে, তো এই পরমাণু বা আয়ন এই জায়গায় থেকে কি করে এরকম এর আকার অনেক বড় হওয়ায় আমরা ধরে নিই যে এ ইমমোবাইল হয়, অর্থাৎ এর মোবিলিটি নেই, এ এগিয়ে যেতে পারে না। ইলেকট্রনগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে, কিন্তু এই পরমাণু বা আয়নটার আকার অনেক বেশি হওয়ায় বা এর ভর অনেক বেশি হওয়ায় আমরা ধরে নিচ্ছি যে এর গতি প্রায় নেই বললেই চলে। তাহলে কি হবে না, এ কি করছে, এরকম ওপর নিচে কম্পিত হতে থাকছে, এক জায়গায় আছে কিন্তু ওপর নিচে এরকম কাঁপছে, এরকম কাঁপতে থাকছে। তো এই অবস্থায় একটা ইলেকট্রন যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন দেখা গেল ইলেকট্রনটা ঠিক যখন এই অবস্থায় পৌঁছেছে, আয়নটা তখন একটু ওপরের দিকে উঠে এসছে কম্পনের ফলে। তখন ইলেকট্রন কি করবে, এখানে ধাক্কা পাবে, ইলেকট্রন বাধা পাবে, তার গতি বাধা পাবে। এই বাধার যে উৎপত্তি হচ্ছে তাকেই আমরা ধরছি রোধ হিসাবে। সুতরাং একটা পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনগুলোর যখন গতিশীল হয়, সেই গতিশীল হওয়ার সময় ইলেকট্রন তার গতিপথে পরমাণু বা আয়ন দ্বারা বাধাপ্রাপ্ত হয়, এবং দেখা যায় যত উষ্ণতা আমরা বাড়াবো এই ইলেকট্রনগুলো তত বেশি গতিবেগ নিয়ে এগোবে, কিন্তু সেই সাথে সাথে এই পরমাণু বা আয়নের যে কম্পন সেটাও তত বাড়বে। এর ফলে দেখা যায় যে ইলেকট্রনের সাথে এদের ধাক্কা খাওয়ার প্রবণতা আরও বেড়ে যাচ্ছে, প্রবাবিলিটি আরও বেড়ে যাচ্ছে। তখন আমরা দেখি যে রোধ বেড়ে যাচ্ছে। এই জন্য আমরা বলি যে বেসিক্যালি উষ্ণতা বাড়লে পরিবাহীর ক্ষেত্রে রোধ বেড়ে যায়, তার কারণটা হচ্ছে এটাই। যাই হোক, তো এই গতির যে ইলেকট্রনের গতি যে এইভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে, এই বাধাপ্রাপ্ত হওয়ার জন্য আমরা রোধের উৎপত্তি দেখতে পাচ্ছি। রোধটা যে উৎপত্তি হচ্ছে সেটাই বেসিক্যালি এই বাধার কতটা সম্মুখীন হচ্ছে সেই বাধার পরিমাণকে নির্দেশ করছে। একটা পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন যাওয়ার সময় আমরা তড়িৎ প্রবাহ দিয়েও ভাবতে পারি। তো ইলেকট্রনের প্রবাহ হচ্ছে মানে তড়িতের প্রবাহ হচ্ছে, তো তড়িতের প্রবাহ হওয়ার সময় যে পরিমাণ বাধার সম্মুখীন হতে হয় সেটাই হচ্ছে তার রোধের কারণ, সেটাই হচ্ছে তার রোধের পরিমাণ। ঠিক আছে, তো এইভাবে রোধের উৎপত্তি হয়। এবার আমরা একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে এই যে বিচলন গতিবেগ আমরা ধরেছি, আলোচনা করলাম বিচলন গতিবেগ নিয়ে বা ড্রিফট ভেলোসিটি নিয়ে। সেই বিচলন গতিবেগ বা ড্রিফট ভেলোসিটির সাথে তড়িৎ প্রবাহ মাত্রার সম্পর্কটা আমরা একটা আলোচনা করব। তো আমরা এখানটায় একটা পরিবাহী তার নিয়েছি। সেই পরিবাহী এটা যেহেতু একটা পরিবাহী তার, এর মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন আছে। তো আমি এর দু প্রান্তে বিভব প্রভেদ প্রয়োগ করেছি, একটু আগেই যেভাবে বলছিলাম। এপাশে দিয়েছি উচ্চ বিভব, এপাশে দিয়েছি নিম্ন বিভব। এর ফলে তড়িৎ আমার ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এদিকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, আর ইলেকট্রনগুলো গতিশীল হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যেদিকে ক্রিয়া করছে তার উল্টো দিকে। তো ইলেকট্রনগুলো এইভাবে গতিশীল হচ্ছে এবং আমরা ধরে নিচ্ছি তড়িৎ প্রবাহ সামনের দিকে হচ্ছে। তো এই ইলেকট্রনগুলোর গড় গতিবেগ বা বিচলন গতিবেগ আমি ধরেছি ভিডি, মুক্ত ইলেকট্রনের বিচলন গতিবেগ আমরা ধরেছি ভিডি। এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা ক্যাপিটাল আই দিয়ে ডিনোট করেছি, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করেছি,
আর একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যাকে আমরা n দিয়ে ডিফাইন করেছি। এটাকেই বেসিক্যালি সংখ্যা ঘনত্ব বলা হয়, অনেকে এটাকে সংখ্যা ঘনত্ব হিসাবে উল্লেখ করে। সংখ্যা ঘনত্ব মানেই একক আয়তনে সংখ্যা, এক্ষেত্রে আমার একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা আমরা ধরেছি স্মল n দিয়ে। এবার এই পুরো পরিবাহী তারের মধ্যে আমি ভিডি দৈর্ঘ্য বেছে নিলাম। ভিডি দৈর্ঘ্য কি স্যার, একটু আগেই তো বলছিলেন যে এটা হচ্ছে গতিবেগ, সেটা দৈর্ঘ্য হলো কি করে না, আমি ধরলাম একটা ইলেকট্রন 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে এইখান থেকে এতটা। তাহলে আমরা জানি গতিবেগ হচ্ছে কি 1 সেকেন্ডে যে দূরত্ব এগিয়ে যায় সেটাই হচ্ছে গতিবেগ, ঠিক আছে, বা যে পরিমাণ সরণ হয়। তাহলে এখানটায় 1 সেকেন্ডে একটা ইলেকট্রন ঠিক এই প্রান্ত থেকে এই প্রান্তে পৌঁছতে পারে, তো আমি সেটাকেই দৈর্ঘ্য হিসাবে ধরলাম। যে এখান থেকে একটা চোঙাকার অংশ কল্পনা করলাম যার দৈর্ঘ্য হচ্ছে ভিডি, ভি সাফিক্স ডি, ক্ষেত্রফল হবে এ। হ্যাঁ, এবার আমি যদি ওই চোঙাকার অংশটির আয়তন ভাবি তাহলে আমি কত পাবো? চোঙাকার অংশটির আয়তন যদি দেখি তাহলে আমি পাবো ক্ষেত্রফল এ ইন্টু ভি সাফিক্স ডি। কিন্তু আমাকে মনে মনে ভাবতে হবে এই ভিডিটা হচ্ছে একক সময়ে দৈর্ঘ্য, সুতরাং আমরা যেই আয়তনটা পাচ্ছি বেসিক্যালি এটা কিন্তু একক সময়ে আয়তন। যাই হোক, সেটা আমরা পরে আসবো। তাহলে আমরা আয়তন পেলাম এ ইন্টু ভিডি। এখন ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব ছিল এন, অর্থাৎ একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা ছিল এন। তাহলে এই পুরো চোঙটা, এইটুকু যে চোঙটা আমরা ধরেছি, এই পুরো চোঙের মধ্যে ইলেকট্রনের সংখ্যা কত হবে? চোঙটির মধ্যে ইলেকট্রনের সংখ্যা হবে এন এ ভিডি, এন গুণ করে দেবো, আয়তন ভাগ ছিল আয়তন দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা হলো টোটাল নাম্বার অফ ইলেকট্রন এই সিলিন্ড্রিক্যাল যে ফিগারটা আমরা ধরেছি তার ভেতরে কত। এখন ইলেকট্রনের চার্জ যদি ই হয় তাহলে মোট আধানের পরিমাণ কত হবে? তাহলে মোট আধান হবে এন এ ভি ডি, তার সাথে আমি একটা ইলেকট্রনের চার্জ গুণ করে দেবো। তাকে ভালো করে লিখলে এন ই এ ভি ডি এরকম সাজিয়ে আমি লিখতে পারি। তাহলে এই যে মোট আধানটা আমরা পেলাম, বেসিক্যালি এটাই আমাকে নির্দেশ করে দিচ্ছে যে এই পরিমাণ আধান 1 সেকেন্ডে এই প্রান্ত থেকে এই প্রান্ততে পৌঁছাবে। তাহলে আমরা জানি 1 সেকেন্ডে প্রবাহিত আধানকেই তড়িৎ প্রবাহ মাত্রা ধরা হয়। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু হবে কত? এন ই এ ভিডি। তাহলে আমরা সম্পর্কটা পেলাম আই ইকুয়াল টু এন ই এ ভিডি। এটাকে আমরা বক্স করে দেবো। তো এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা আর বিচলন গতিবেগের সম্পর্ক। একে এরকমভাবেও লেখা যায় আই বাই এ সমান হচ্ছে এন ই ভি ডি। আই বাই এ হচ্ছে আমার হয়ে যাবে প্রবাহ ঘনত্ব, একে আমরা জে দিয়ে লিখি এন ই ভি ডি। এখানে কিন্তু ঘনত্ব মানে আয়তন দিয়ে ভাগ আছে ভাবলে হবে না, প্রবাহ ঘনত্বতে ক্ষেত্রফল দিয়ে ভাগ করা হয়, ঠিক আছে। একে কারেন্ট ডেন্সিটি বলা হয় ইংরেজিতে। আই বাই একে জে চিহ্ন দিয়ে লেখা হয়, তাহলে জে ইকুয়াল টু হয়ে গেল এন ই ভি ডি। এবার আমরা আসি তড়িৎ প্রবাহের গতিবেগ সম্বন্ধে একটু ধারণা করা যাক। তড়িৎ প্রবাহের গতিবেগ বেসিক্যালি এই পরিবাহীর মধ্যে ইলেকট্রিক ফিল্ডের গতিবেগ যত, সেটাকেই আমরা ধরি। একটা পরিবাহীর মধ্যে তড়িৎ ক্ষেত্রের গতিবেগ যা আমরা ধরে নিই ওই পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহের গতিবেগ তাই, এবং তড়িৎ ক্ষেত্র যেদিকে ক্রিয়া করবে তড়িৎ প্রবাহ সেদিকেই হবে। কিন্তু আমরা এটা ভাবলে চলবে না যে এই তড়িৎ প্রবাহের গতিবেগ আর ইলেকট্রনের বিচলন গতিবেগ সমান। ইলেকট্রনের বিচলন গতিবেগ আর তড়িৎ প্রবাহের গতিবেগ কিন্তু সম্পূর্ণ আলাদা। যেমন একটু আমরা আলোচনা করি, এখানটায় ক্যালকুলেশনটা আমি একটু করে রেখেছি। তো আমি একটা তারের ক্ষেত্রফল ধরেছি 1 মিমি স্কোয়ার। সাধারণত এরকমই হয়, একটা সরু তারের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিমি স্কোয়ার হয়। তাকে মিটারে কনভার্ট করে নিলে 1 মিটার সমান আমরা জানি 10 কিউব মিলিমিটার। তাহলে উল্টোভাবে হলে 1 মিলিমিটার সমান 10⁻³ মিটার, যেহেতু স্কোয়ার আছে তাহলে -6 হয়ে যাবে। আর একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা
হ্যাঁ, বা নাম্বার ডেনসিটি যেটা, সেটা আমরা ধরেছি 5 × 10⁻28 m⁻⁻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 ⁻
এখন আমরা এখনই যে সম্পর্কটা পেয়েছি আই ইকুয়াল টু এন ই এ ভিডি, সেই সম্পর্কতে আমি যদি তড়িৎ প্রবাহের মান 1 অ্যাম্পিয়ার বসাই, নাম্বার ডেন্সিটির ভ্যালু 5 × 10⁻28 বসাই, ইলেকট্রনের চার্জ যদি আমি 1.602 × 10⁻19 কুলম্ব বসাই, ক্ষেত্রফল 10⁻6 মিটার স্কোয়ার বসাই, তাহলে সব বসানোর পর আমি যে ভেলোসিটি পাবো, হ্যাঁ অবশ্যই মিটার পার সেকেন্ড এককে পাবো, তাকে আমরা সিজিএসে কনভার্ট করে নিয়েছি। সিজিএসে এই ভ্যালুটা আমরা পাচ্ছি 1/80 সেমি পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে ইলেকট্রন 1/80 সেন্টিমিটার যায়, বা ঘুরিয়ে বললে 80 সেকেন্ডে একটা ইলেকট্রন 1 সেন্টিমিটার অতিক্রম করছে মাত্র একটা পরিবাহীর মধ্যে। কিন্তু আমরা দেখি যে লাইট বা ফ্যানের সুইচ দেওয়ার সাথে সাথেই লাইট জ্বলে যাচ্ছে বা ফ্যান ঘুরছে, তার মানে প্রায় সাথে সাথেই তড়িৎ প্রবাহ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাচ্ছে। তাহলে যদি ইলেকট্রনের গতিবেগ 80 সেকেন্ডে মাত্র 1 সেন্টিমিটার হয়, তাহলে কিভাবে এত দ্রুত তড়িৎ প্রবাহ হচ্ছে? কারণ আমরা তো জানি যে ইলেকট্রনের প্রবাহ হলেই তড়িৎ প্রবাহ হয়, তাহলে ইলেকট্রনের প্রবাহ যদি এত ধীরে হয় তাহলে তড়িৎ প্রবাহ এত দ্রুত হচ্ছে কিভাবে? এই লজিকটা খুব সুন্দর, এবার দেখি জায়গা আছে কিনা, এইখানটা একটু আমি করার চেষ্টা করছি। লজিকটা খুব সুন্দর। আমি একটা ইলেকট্রনের ভেলোসিটি এরকম না ভেবে আমি ভাববো যে এখানটায় আমার যদি এটা পুরো তার হয়, সাপোজ এখানে আমার সুইচ আছে আর এখানটায় আমার একটা লাইট জ্বলবে সাপোজ, এটা একটা অবশ্যই ক্লোজড সার্কিট আমি করে দিলাম। আমি ডিটেলস নিয়ে আলোচনা করছি না, সেগুলো পরে আমরা ধীরে ধীরে আলোচনা করব। এখানে জাস্ট আমি এই ভেলোসিটির যে তুলনাটা সেটা করছি। তো এটা যদি পরিবাহী হয়, আমি কল্পনা করতে পারি যে এর মধ্যে হ্যাঁ পর পর সারি বেঁধে প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে। এখন আমরা এই একটা ইলেকট্রনের ভেলোসিটি ভাবছি যে 80 সেকেন্ডে মাত্র 1 সেন্টিমিটার যাচ্ছে, কিন্তু তড়িৎ প্রবাহের কনসেপ্টটা ওইরকম ভাবলে হবে না। যখনই এই একটা ইলেকট্রন সামনের দিকে একটু এগোবে, প্রতিটা ইলেকট্রনই কিন্তু সামনের দিকে এগোবে এবং এই ইলেকট্রনটা কিন্তু সামনে এগিয়ে এখানে পৌঁছে যাবে। সুতরাং আমি এভাবে ভাবতে পারি যে এখানে ইলেকট্রনটা যেই একটু এগোলো, সাথে সাথে এই ইলেকট্রনটাও এগোলো। আর ইলেকট্রন সচল হলেই, ইলেকট্রন গতিশীল হলেই তড়িৎ প্রবাহ হচ্ছে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে তড়িৎ প্রবাহ প্রায় এখান থেকে শুরু হয়ে সাথে সাথেই এখানটায় পৌঁছে গেল। সেই জন্যই আমরা তড়িৎ প্রবাহের গতিবেগ আর দেখি, যখন ইলেকট্রনের গতিবেগের সঙ্গে তুলনা করি তখন দেখি যে অনেকটা পার্থক্য হয়। ইলেকট্রনের গতিবেগ খুব কম আর তড়িৎ প্রবাহ প্রায় সাথে সাথেই পৌঁছে যায়। অনেকটা আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতিবেগের সাথে তুলনা করতে পারি তড়িৎ প্রবাহের গতিবেগকে। যাই হোক, তাহলে আশা করছি এইটুকু বোঝা গেছে। এবার আমরা পরের অংশে চলে আসি। এবার আমরা আলোচনা করব মুক্ত ইলেকট্রনের সচলতা সম্বন্ধে। ঠিক আছে, তো এখানটায় একটা পরিবাহী তার নিয়েছি যার দৈর্ঘ্য হচ্ছে এল। তার দু প্রান্তে যদি আমরা ভি বিভব প্রভেদ প্রয়োগ করি, তাহলে এই দুই প্রান্তে বা এই অংশে বা এই পরিবাহীটার মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে সেটা হবে ই ইকুয়াল টু ভি/এল। আমরা জানি সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি, অসম হলে আমরা এরকম লিখতে পারতাম না, তখন সম্পর্ক ছিল ই ইকুয়াল টু -dv/dr, কিন্তু সুষম তড়িৎ ক্ষেত্রে আমরা এরকম ব্যবহার করতে পারি ই ইকুয়াল টু ভি/এল, যেখানে ভিটা হচ্ছে আমার দুই প্রান্তের বিভব পার্থক্য আর ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ই হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। এখন এর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোর ওপর যে ফোর্স প্রযুক্ত হবে সেটা হবে ই ইন্টু ই, যেহেতু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ই হয়েছে, একটু আগেই আমরা আলোচনা করেছি এই জিনিসটা। এখন ই এর জায়গায় আমি ভি/এল পুট করলাম, তাহলে পরিবাহীর মধ্যস্থিত ইলেকট্রনের ওপর যে বল প্রযুক্ত হচ্ছে, বাইরে থেকে যে তড়িৎ ক্ষেত্র কাজ করছে বা বাইরে থেকে যে আমি বিভব প্রভেদ দিয়েছি তার জন্য তার পরিমাণ হচ্ছে আইদার আমি ই ইন্টু ই এভাবে লিখতে পারি, স্মল ই ইন্টু ক্যাপিটাল ই, আর এরকমভাবে লিখতে পারি ই ভি/এল। এখন একটা জিনিস যদি আমরা ভাবি যে এই পরিবাহীর মধ্যে ইলেকট্রনগুলোর গতি যে আয়ন বা পরমাণুগুলোর জন্য বাধা পাচ্ছে, সেই বাধা বলকে আমরা অনেকটা তুলনা করছি সান্দ্রতার সাথে। সান্দ্রতা আমরা জানি গতিবেগের সাথে সমানুপাতিক হয়, অর্থাৎ গতিবেগ যত বাড়ে তত সান্দ্রতা বল বাড়ে। এক্ষেত্রেও
আমরা ইলেকট্রনের যে গতিগুলো আয়ন বা পরমাণু দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে সেই বাধা বলকে অনেকটা সান্দ্রতা বলের সাথে তুলনা করলাম। তাহলে যদি আমি সান্দ্রতা বলের সাথে তুলনা করতে পারি তাহলে আমি বলতে পারি যে ইলেকট্রনের ক্ষেত্রে ওই বাধা বলটা ইলেকট্রনের গতিবেগের সাথে সমানুপাতিক হবে। তাহলে আমরা লিখে ফেললাম যে সেই বাধাজনিত বলটা যেহেতু ভি এর সাথে সমানুপাতিক, তাহলে আমি এরকমভাবে ভাবতে পারি এফ ভ্যারিজেস ভেলোসিটি, মানে এখানটায় অবশ্যই ড্রিফট ভেলোসিটি হবে। তাহলে এফ সমান একটা কনস্ট্যান্ট আসবে ইন্টু ভিডি, সেই কনস্ট্যান্টটাকে আমরা কে ধরেছি, যে লিখে ফেলেছি বাধাজনিত বল হচ্ছে কে ইন্টু ভিডি। তাহলে এই বাধাজনিত বলকে আমাকে বাইরে থেকে যে আমি তড়িৎ ক্ষেত্রের জন্য ইলেকট্রনগুলোর ওপর যে বল প্রযুক্ত হচ্ছে সেই বলের সাথে সমান করতে হবে, আদারওয়াইজ এই ফোর্সটা আমাকে বেশি হতে হবে, তবেই ইলেকট্রনগুলো গতিশীল হতে পারবে। সবথেকে কম যদি বাইরে থেকে আমি কত বল প্রযুক্ত করলে ইলেকট্রনগুলো যাবে সেটা কল্পনা করি, তাহলে সেই ভ্যালুটা হবে যখন এইটা আর এই বাধাজনিত বলটা সমান হবে। আদারওয়াইজ বাইরের বাধাজনিত বলকে এর থেকে বেশি হতে হবে। কিন্তু যদি বাধাজনিত বল এই বলের থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু ইলেকট্রনগুলো গতিশীল হবে না। সুতরাং একটা পরিবাহীর মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ বিভব পার্থক্য অবশ্যই প্রয়োগ করতে হবে। যাই হোক, তাহলে তার জন্য আমরা একবার ইভি বাই এল এর সাথে কে ভিডি সমান করেছি, আর একবার আলাদা করে ই ইন্টু ই এর সাথে কে ভিডি সমান করেছি। তাহলে ই ইন্টু ই সমান কে ভিডি যদি হয় তাহলে ভিডি সমান হচ্ছে স্মল ই ইন্টু ক্যাপিটাল ই বাই কে। একে আমি যদি সাজিয়ে নিই এখানে আমি লিখতে পারি এভাবে যে ভিডি সমান স্মল ই বাই কে ইন্টু ক্যাপিটাল ই। এই স্মল ই বাই কে কে আমরা এখানটায় মিউ চিহ্ন দিয়ে লিখেছি, এবং এই মিউটাকে বলা হচ্ছে মোবিলিটি অফ ইলেকট্রন। এই মিউটাই হচ্ছে ইলেকট্রনের সচলতা। ইলেকট্রনের সচলতা। এবারে ডেফিনেশন দেবো কিভাবে? এর ডেফিনেশনটা দেওয়ার জন্য একে আমি একটু এভাবে সাজিয়ে নেব যে মিউ ইকুয়াল টু ভিডি বাই ই। এইরকমভাবে যদি সাজিয়ে নিই তাহলে দেখা যাক আমি যদি ই কে 1 করে দিই তাহলে মিউটা ভিডির সাথে সমান হবে। সেই জন্য ডেফিনেশন এরকমভাবে দেওয়া হয় যে একক তড়িৎ ক্ষেত্র প্রাবল্য প্রয়োগ করলে ইলেকট্রনগুলো যে বিচলন গতিবেগ অর্জন করে তাই হচ্ছে ইলেকট্রনের মোবিলিটি বা ইলেকট্রনের সচলতা। তাহলে এইটুকু বোঝা গেছে। এবার আমরা এই স্মল ই ইন্টু ক্যাপিটাল ই কে যে বিভব প্রভেদ দিয়ে রিপ্লেস করেছিলাম স্মল ই ইন্টু ক্যাপিটাল ভি বাই এল, সেটার সাথে কে ভিডিকে সমান করছি এইভাবে। তাহলে কেটাকে যদি আমি এর নিচে নামিয়ে আনি তাহলে স্মল ই ইন্টু ক্যাপিটাল ভি বাই কে ইন্টু এল সমান ভিডি হবে। একটু আগেই আমরা দেখেছি এখানটায় যে আই ইকুয়াল টু এনই এ ভিডি হয়, এখান থেকে আমরা ভিডির মান বার করব। ভিডি কত হবে? আই বাই এনই এ, সেটা এখানে পুট করে দেবো। তাহলে এখানে সেটা পুট করেছি ভিডির জায়গায় আই বাই এনই এ। ঠিক আছে, এবার একে সুন্দর করে সাজাতে হবে আমাদের। এর পাশে শুধু বাম দিকে ক্যাপিটাল ভি রেখেছি আর ডান দিকে কেটাকে ওপরে তুলেছি, ইটাকে নিচে নামিয়েছি। তাহলে কে বাই এন স্কোয়ার হলো, এই এল ওপরে গেছে, তাহলে এল বাই এ আর আইটাকে পাশে রেখেছি। তাহলে এইভাবে সাজিয়ে আমরা পাচ্ছি ক্যাপিটাল ভি ইকুয়াল টু কে বাই এন স্কোয়ার ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এ ইন্টু আই। আইটা তড়িৎ প্রবাহ মাত্রা, এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এলটা পরিবাহীর দৈর্ঘ্য, ভিটা বিভব পার্থক্য, সামনে এই অংশটা পড়ে আছে। এখন ওহমের সূত্রের গাণিতিক রূপটা আমরা জানি ভি ইকুয়াল টু আই ইন্টু আর হয়, এবং আলাদা করে ক্যাপিটাল আর ইকুয়াল টু আমরা জানি রো ইন্টু এল বাই এ হয়। এই আর এর ভ্যালুটা রো ইন্টু এল বাই এ যদি এখানে আমরা পুট করি, যে আমরা যদি সাজিয়ে নিই তাহলে ঠিক এর মতোই একটা সম্পর্ক পাবো, ভি ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ ইন্টু আই। এখন এই দুটো সম্পর্ককে যদি তুলনা করি, এখানে ভি বিভব পার্থক্য, এখানেও ভি বিভব পার্থক্য, এখানে এল দৈর্ঘ্য, এখানেও এল দৈর্ঘ্য, এখানে এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এখানেও এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তড়িৎ প্রবাহ মাত্রা আছে, তড়িৎ প্রবাহ মাত্রা আছে। তাহলে আমি তুলনা করে বলতে পারি যে এখানে রো যে জিনিসটা, এখানে সেই জিনিসটাই হচ্ছে কে বাই এন স্কোয়ার। তাহলে এই দুটোকে আমি সমান করে দিতে পারি। তাহলে রো ইকুয়াল টু আমি লিখতে পারি কে বাই এন স্কোয়ার, এটাই হচ্ছে আমার কি রোধাঙ্ক। এখন আমরা জানি 1 বাই রো ধাতুর ক্ষেত্রে তড়িৎ পরিবাহিতাঙ্ক হয়। তাহলে রো যদি রোধাঙ্ক হয় তাহলে 1 বাই রো হবে তড়িৎ পরিবাহিতাঙ্ক। তড়িৎ পরিবাহিতাঙ্ককে আমরা সিগমা চিহ্ন দিয়ে লিখি। তাহলে সিগমা ইকুয়াল টু হচ্ছে 1 বাই রো সমান এন স্কোয়ার বাই কে। ঠিক আছে, অনেক সময় পরীক্ষা এটা প্রমাণ করতে থাকে। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপটা প্রতিষ্ঠা করা। তো আবার আমরা সেই ভি ইকুয়াল টু আই ইন্টু আর থেকে শুরু করব।
যে ভি সমান আই ইন্টু আর এর যে ভ্যালু রো ইন্টু এল বাই এ সেটা পুট করবো, এলটাকে এর নিচে নামিয়ে আনবো, আই বাই এ রাখবো ইন্টু আলাদা করে রো বা রোধাঙ্কটাকে রাখবো। এখন ভি বাই এল আমরা একটু আগেই আলোচনা করেছি, ভি বাই এলটা রিপ্লেস হয়ে যাবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই দিয়ে, আই বাই এটা রিপ্লেস হয়ে যাবে প্রবাহ ঘনত্ব জে দিয়ে, ইন্টু রো পড়ে থাকবে। তাহলে ই ইকুয়াল টু রো ইন্টু জে হলো। এবার ঘুরিয়ে দিচ্ছি, রোটাকে এর নিচে নামিয়ে আনছি, তাহলে 1 রো ইন্টু ই ইকুয়াল টু জে হবে। এই 1 রোটা একটু আগেই আমরা আলোচনা করেছিলাম সিগমা হয় তড়িৎ পরিবাহিতাঙ্ক, তাহলে সিগমা ইন্টু ই সমান জে হবে। তাহলে জে সমান সিগমা ইন্টু ই, একে আমি ভেক্টর ফর্মে সাজিয়ে দিলাম। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর রাশি হয়, হ্যাঁ, প্রবাহ ঘনত্ব যে ভেক্টর রাশি হয়, তাহলে ভি ইকুয়াল টু আইআর থেকে শুরু করে আমরা জে ইকুয়াল টু সিগমা ইন্টু এ পেয়ে গেলাম। এটাই হচ্ছে ওহমের সূত্রের ভেক্টর রূপ। এইখানে একটা কথা আমি বলে নিই, সবসময় আমরা মনে রাখবে যে তড়িৎ প্রবাহ মাত্রা আই, এটাকে কিন্তু স্কেলার ধরা হয়, এটাকে ভেক্টর ধরা হয় না।